আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ এমসিকিউ। আজকে আমাদের অ্যানাটমি ফোর্থ লেকচারে টপিকস রয়েছে দ্য সার্কুলেটরি সিস্টেম, দ্য রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এই টপিকগুলো থেকে দেখা যায় ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলো মোস্টলি হিস্টোলজি। আসলে অ্যানাটমিতে পিএসসি কর্তৃক প্রদত্ত যে সিলেবাস আছে ম্যাক্সিমামই হিস্টোলজি। এখানে গ্রস অ্যানাটমি খুবই কম আছে, কিছু আছে যেটি অ্যাবডোমেনে। 39 BCS এখান থেকে তেমন প্রশ্ন আসেনি। ডিরেক্টলি প্রশ্ন বলতে একটি ছিল, which is the main seat of peripheral resistance, যার আনসার ছিল আর্টেরিওল। এটিও ফিজিওলজিতে পাওয়া যায়, এই প্রশ্নটির আনসারও ফিজিওলজিতে পাওয়া যায়। তারপর ডিরেক্টলি অন্য যে প্রশ্নগুলো ছিল ম্যাক্সিমাম প্রশ্নের আনসারই যে এন্ডোক্রাইনোলজি থেকে যেগুলো ছিল সেগুলো ফিজিওলজিতে পাওয়া যায়। সেজন্য আজকে লেকচারে যে টপিকগুলো আছে প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা ফিজিওলজি লেকচার ছিল। সেই ফিজিওলজি লেকচারগুলো আপনারা দেখে নেবেন। সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম নিয়ে একটা ফিজিওলজি লেকচার ছিল, সেই লেকচারটা ভালো করে দেখে নেবেন। এবং বিশেষ করে এন্ডোক্রাইন সিস্টেমের উপর যে ফিজিওলজি লেকচারটা ছিল সেটি অবশ্যই দেখে নেবেন, কারণ ফিজিওলজির এন্ডোক্রাইন সিস্টেমের যে লেকচারটা সেটি পড়লে মোটামুটি এন্ডোক্রাইন সিস্টেমটা ভালোভাবেই কভার হয়ে যায়। এখন শুরু করা যাক। আজকের টপিকগুলো পড়ার জন্য আপনাদের দুইটি বই দরকার হবে। মেইনলি জ্যানকুইরার বেসিক হিস্টোলজি যেটি 14th এডিশন আছে সেটি পড়লেই ম্যাক্সিমাম কভার করবে। এর বাইরে কিছু গ্রস অ্যানাটমি যদি পড়তে চান আপনারা কমন যে দুইটি বই ছিল বিডি চৌরাশিয়া অ্যান্ড একে দত্ত সেগুলো পড়তে পারেন। সেগুলো অনেক ডিটেল, এতটুকু বিসিএস দরকার হয় না। যদি খুব সহজভাবে এবং সংক্ষেপে পড়তে চান সেজন্য বিআরএস গ্রস অ্যানাটমি বইটি পড়তে পারেন, সেটি 7th এডিশন এখন আছে। প্রথমে আমাদের যে টপিক ছিল সেটি হলো সার্কুলেটরি সিস্টেম। আমরা আগে দেখে নিই সার্কুলেটরি সিস্টেমের কম্পোনেন্ট কি কি আছে। সার্কুলেটরি সিস্টেমে মেইনলি 4 ধরনের কম্পোনেন্ট আছে। একটি হলো হার্ট, যেটা propels blood through the system, and then arteries that carry blood to the tissues, and then capillaries, the smallest vessel. Capillaries are the smallest vessel. They are also called exchange vessel because they are site of oxygen, carbon dioxide, and nutrition and waste product exchange between blood and tissue. And finally veins that approach the heart, toward which they carry the blood to be pumped again. এই 4টি কম্পোনেন্ট দিয়ে সার্কুলেটরি সিস্টেম তৈরি হয়। এর মধ্যে প্রথমে যেটি আছে সেটি হলো হার্ট। এখন হার্ট কি করে? ব্লাড প্রোপেল করে, ব্লাডকে পাম্প আউট করে বডিতে নিয়ে যায়। টোটাল সার্কুলেটরি সিস্টেমের যদি একটা ওভারভিউ দেখা হয় তাহলে দেখা যায় প্রথমে ডিঅক্সিজেনেটেড ব্লাড হোল বডি থেকে রাইট সাইড অফ হার্ট মানে রাইট এট্রিয়ামে প্রবেশ করে, তারপর রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল হয়ে সেটি দুইটি লাংসে যায়। লাংসে যাওয়ার জন্য যে পাথওয়ে ইউজ করে সেটি হলো পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে গিয়ে পিউরিফাইড হয়। তো সেখানে পালমোনারি সার্কুলেশন পার হয়ে সেটি 4টি পালমোনারি ভেইন দিয়ে লেফট সাইড অফ হার্টে মানে লেফট এট্রিয়ামে আসে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে হোল বডিতে সার্কুলেশনে চলে যায়। এই সার্কুলেশনে চলে যাওয়ার জন্য একটা অ্যামাউন্ট গ্রসলি জ্যানকুইরাতে দেয়া আছে, সেটি হলো when the body is at rest, রেস্টে থাকা অবস্থায় approximately 70% of the blood moves through the systemic circulation. রেস্টে থাকা অবস্থায় 70% blood systemic circulation এ যায় and 18% through the pulmonary circulation and 12% through the heart. রেস্টে থাকা অবস্থায় 70% systemic circulation এ, 18% pulmonary circulation এ এবং 12% থাকে হার্টে। কিন্তু গাইটনে এটি একটু ডিফারেন্ট ভাবে দেয়া ছিল। গাইটনে যেটি দেয়া ছিল সেখানে দেয়া ছিল হার্ট 7%, সিস্টেমিক সার্কুলেশন 84%, পালমোনারি সার্কুলেশন 9%, এভাবে দেয়া ছিল হিসাবটি। 84 এর সাথে 7 হয়ে 91 and 9 টোটাল 100% হয়ে যায়। তো এখন এখানে নাম্বারটা দেখলেই প্রশ্ন যদি আসে সেখানে নাম্বার অপশনের নাম্বারগুলো দেখলেই বোঝা যাবে যে কোন অংশ থেকে এই প্রশ্নটি এসেছে, হিস্টোলজি থেকে নাকি ফিজিওলজি থেকে। সেজন্য এখানে নাম্বারগুলো দেখলেই বোঝা যাবে। সেজন্য আমি দুইটি চার্ট এখানে দিয়ে দিয়েছি লেকচারে, দুইটি চার্ট আপনারা ফলো করবেন এবং ফিজিওলজির যে লেকচারটি ছিল সেটি যদি রিভিউ করেন তাহলে এটা নিয়ে আরো ডিটেল দেখতে পারবেন।
এরপর প্রথমে আমরা পড়বো হার্ট নিয়ে। হার্ট পড়ার জন্য আগে পড়তে হয় পেরিকার্ডিয়াম। হার্টের যে কভারিং, সেই কভারিংটাকে বলে পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়ামের লেয়ার থাকে দুইটি, একটি সেরাস পেরিকার্ডিয়াম অ্যান্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের মধ্যে আবার দুইটি লেয়ার থাকে, একটা ভিসেরাল লেয়ার আর একটি প্যারাইটাল লেয়ার। তো যেটি ভিসেরাল লেয়ার এটিকে আবার এপিকার্ডিয়ামও বলা হয়। আর প্যারাইটাল লেয়ার যেটি, এগুলো প্যারাইটাল লেয়ারটি কি থাকে, বাইরে থাকে। ওই প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ারের মাঝখানে পেরিকার্ডিয়াল কেভিটি থাকে। পেরিকার্ডিয়াল কেভিটিতে নর্মালি অ্যারাউন্ড 20 ml pericardial fluid থাকে, which allows friction-free movement of the heart during diastole and systole. এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমরা আগে জেনে নিব যে হার্ট গেটস ব্লাড সাপ্লাই ডিউরিং ডায়াস্টল। নর্মালি হোল বডি ব্লাড সাপ্লাই পায় সিস্টলের সময়, কিন্তু হার্ট পায় ডায়াস্টলের সময়। এটি খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা আমরা জেনে রাখবো। তাহলে পেরিকার্ডিয়াল কেভিটিতে পেরিকার্ডিয়াল ফ্লুইড কন্টেন্ট করে, যেটি ফ্রিকশন ফ্রি মুভমেন্ট অ্যালাউ করে। তাছাড়া পেরিকার্ডিয়াল কেভিটিতে দুই ধরনের কার্ডিয়াক সাইনাস থাকে, একটা ট্রান্সভার্স সাইনাস আর একটা অবলিক সাইনাস। এরপর ফাইব্রাস পেরিকার্ডিয়াম থাকে। ফাইব্রাস পেরিকার্ডিয়াম দিয়ে হার্টটা কভার থাকে। এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামটি থিক কোলাজেন লেয়ার দিয়ে থাকে উইথ লিমিটেড এবিলিটি টু ডিস্টেন্সিবিলিটি। এরপর হার্টের যে পার্টগুলো আছে, সেই পার্টগুলোর জন্য যদি আমরা ছবি দেখি, অ্যান্টিরিয়র ভিউ এবং পোস্টেরিয়র ভিউ, দেখা যাবে যে আমরা তো জানি এখানে খুব সহজ কিছু অ্যানাটমি আছে যেগুলো এখানে বলা হবে না, যেহেতু সেটি সবাই জানে। মেডিকেল এডমিশন টেস্ট থেকে শুরু করে মেডিকেল লাইফে সবাই পড়ে আসছে যে কয়টি চেম্বার থাকে, কয়টা সারফেস থাকে, তারপর কয়টা বর্ডার থাকে। সেগুলো এখানে ইম্পর্টেন্ট না, তবে কোন সারফেসটা বা কোন বর্ডারটা কে করে সেগুলো এখানে কিছুটা ইম্পর্টেন্ট, সেজন্য সেগুলো আমরা ভালোভাবে পড়বো। যেমন অ্যাপেক্স মেইনলি কি দিয়ে হয়? অ্যাপেক্স মেইনলি হয় লেফট ভেন্ট্রিকল দিয়ে। সেটা থাকে 5th ইন্টারকোস্টাল স্পেসে ইন মিড ক্লেভিকুলার লাইন। এখানে ম্যাক্সিমাল পালসেশন অফ দ্য হার্ট পাওয়া যায়, সেজন্য সেখানে আমরা অ্যাপেক্স ব্রিথ বলি এটাকে। তারপর বেসটা থাকে পোস্টেরিয়র সারফেসে, মেইনলি এটা লেফট এট্রিয়াম দিয়ে হয়। সেটা কি করে? 2 পেয়ার অফ পালমোনারি ভেইন রিসিভ করে, এবং এটা ভার্টিব্রাল বডি থোরাসিক 6 থেকে থোরাসিক 9 পর্যন্ত ইউজুয়ালি থাকে। এরপর পোস্টেরিয়র সারফেস যেখানে, সেখানে একটা করোনারি সালকাস থাকে। করোনারি সালকাসটা কি? এ গ্রুপ অন দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য হার্ট মার্কস দ্য ডিভিশন বিটুইন এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল। এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলকে ডিভাইড করে করোনারি সালকাস দিয়ে। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটি হলো দ্য ক্রাক্স অফ দ্য হার্ট। The crux of the heart is the point at which the interventricular and interatrial sulci cross the coronary sulcus. যে coronary sulcusটা থাকে, যেটা লজ করে coronary sinusকে, তো সেখানে interventricular and interatrial sulci যেখানে কি করে ক্রস করে, এই পয়েন্টটাকে বলা হয় crux of the heart। তো posterior ভিউটাও আমরা দেখে ফেললাম। এরপর যেটি আছে ইন্টেরিয়র অফ দ্য হার্ট। ইন্টেরিয়র হার্টে আমরা দেখতেছি 4টা কম্পার্টমেন্ট আছে, এর মাঝখানে ভালভ থাকে। যেমন রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড ভালভ থাকে, লেফট এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাসপিড থাকে, অ্যান্ড ইন কেস অফ পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড অ্যাওর্টা দেয়ার আর সেমিলুনার ভালভস। অ্যান্ড ভালভগুলোতে কি কি থাকে সেটা আমরা জানি, পেপিলারি মাসল, কর্ডিটেন্ডেনি, কাস্প, এই জিনিসগুলো থাকে, এই কম্পোনেন্টগুলো। তাছাড়াও এখানে জাংশনাল টিস্যু দেখা যাচ্ছে, সেটিও ইম্পর্টেন্ট। তো মাইট্রাল আর বাইকাসপিড ভালভ থাকে লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। এই লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে থাকে এটা বাইকাসপিড, মানে এখানে 2টা লিফলেট থাকে। 2টা লিফলেট হলো অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। আর ট্রাইকাসপিডের ক্ষেত্রে 3টা লিফলেট থাকে, যেখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রের সাথে একটি সেপ্টাল লিফলেট থাকে। তাহলে ট্রাইকাসপিডের ক্ষেত্রে একটা এক্সট্রা লিফলেট থাকে, সেটি হলো সেপ্টাল লিফলেট। তো এই বাইকাসপিডের ক্ষেত্রে 2টি যে লিফলেট থাকে, সেই লিফলেটগুলো যুক্ত হয় পেপিলারি মাসলের সাথে বা কর্ডা টেন্ডেনি। আর এখানে বাইকাসপিড ভালভের যে অসকালটেশনে পাওয়া যায় যে নয়েজটি, যে হার্ট সাউন্ডটি, সেটি লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পাওয়া যায়। আর ট্রাইকাসপিডের জন্য যে অসকালটেশনের সাউন্ডটি পাওয়া যায়,
অসকালটেশন সাইট হলো ওভার দ্য স্টার্নাম অ্যাট ইন্টারকোস্টাল স্পেস 4 ইন্টারকোস্টাল স্পেসে পাওয়া যায়। এরপর যে পালমোনারি সেমিলুনার বাল্ব আছে, পালমোনারি সেমিলুনার বাল্ব, এটা সেমিলুনার বাল্বের ক্ষেত্রে তিনটা কাজ থাকে, অ্যান্টিরিয়র, রাইট অ্যান্ড লেফট, এরকম 3 রকমের কাজ থাকে। সেগুলো ক্লোজলি ফিট টুগেদার হয়, যখন ক্লোজ হয় তখন সেগুলো একসাথে ফিট হয়ে যায়। আর এটার জন্য পালমোনারি ভালভ এরিয়া হলো ওভার দ্য লেফট আপার স্টার্নার বর্ডার অ্যাট লেফট ইন্টারকোস্টাল স্পেস 2। আর যদি সেকেন্ডারি সাইট বলা হয়, একটা সেকেন্ডারি সাইট থাকে, সেটি হলো স্পেস 3-তে। আর অ্যাওর্টিক সেমিলুনার ভালভ যেটি থাকে, এখানেও 3টি কাস্প, পোস্টেরিয়র, রাইট অ্যান্ড লেফট। পালমোনারি সেমিলুনার ভালভে যে 3টি কাজ থাকে সেগুলো হলো রাইট, লেফট অ্যান্ড এন্টেরিয়র, আর অ্যাওর্টিকের ক্ষেত্রে রাইট, লেফট অ্যান্ড পোস্টেরিয়র। আর এটার অসকালটেশন সাইট হলো রাইট আপার স্টার্নাল বর্ডার অ্যাট রাইট ইন্টারকোস্টাল স্পেস 2, রাইট ইন্টারকোস্টাল স্পেস 2-তে থাকে। আর লেফট ইন্টারকোস্টাল স্পেস 2-তে থাকে পালমোনারি ভালভের অসকালটেশন পয়েন্ট। কিন্তু পালমোনারি ভালভের ক্ষেত্রে একটি সেকেন্ডারি অসকালটেশন সাইট থাকে, পালমোনারি ভালভ এরিয়া থাকে, সেটি হলো স্পেস 3-তে। এরপর বর্ডারস অফ দ্য হার্ট যেগুলো আছে, এর মধ্যে আপার বর্ডারটা ফর্ম হয় 2টি এট্রিয়া দিয়ে, এবং ইট ইজ কনসিলড বাই অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক। যেহেতু একটি অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং একটি পালমোনারি ট্রাঙ্ক থাকে, সেটাতে কি হয়ে যায়, কনসিল হয়ে যায়। আর রাইট বর্ডারটা ফর্ম হয় মেইনলি রাইট এট্রিয়াম দিয়ে, আর লোয়ার বর্ডার মেইনলি রাইট ভেন্ট্রিকল অ্যান্ড এপিক্যাল পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল। লেফট বর্ডার হয় মেইনলি লেফট ভেন্ট্রিকল দিয়ে, সাথে থাকে অরিকল অফ দ্য লেফট এট্রিয়াম। তো এরপর যেটি হলো রেডিওলজিক্যাল বর্ডার হার্টের, সেটি খুব ইম্পর্টেন্ট। তো কার্ডিয়াক সিরোজের রেডিওলজিক্যালি আমরা পাই রাইট বর্ডারটা ফর্ম হয় সুপিরিয়র ভেনা কাভা, রাইট এট্রিয়াম অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে। আর লেফট বর্ডারটা ফর্ম হয় অ্যাওর্টিক আর্চ, যেটি অ্যাওর্টিক নব তৈরি করে, পালমোনারি ট্রাঙ্ক, লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল দিয়ে। ইনফিরিয়র বর্ডারটা ফর্ম হয় মেইনলি রাইট ভেন্ট্রিকল দিয়ে, সাথে কি থাকে, লেফট এট্রিয়াম মাঝে মাঝে থাকে। এখানে একটা এক্সরেতে দেখানো হয়েছে কিভাবে রাইট বর্ডার এবং লেফট বর্ডার থাকে। তো আমরা রাইট বর্ডারে জানি সুপিরিয়র ভেনা কাভা থাকে উপরে, তারপর রাইট এট্রিয়াম, এরপর ইনফিরিয়র ভেনা কাভা। আর লেফট বর্ডারে অ্যাওর্টা অ্যাওর্টিক নব হিসেবে থাকে, এরপর পালমোনারি ট্রাঙ্ক, এরপর লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজেস থাকে, এরপর লেফট ভেন্ট্রিকল থাকে। তাহলে এই অংশগুলো দিয়ে রেডিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট বর্ডার ফর্ম হয়, যেটি খুবই ইম্পর্টেন্ট। এরপরে পড়তে হবে করোনারি সার্কুলেশন, এর মধ্যে আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য হার্ট অ্যান্ড ভেনাস ড্রেনেজ। তো আর্টারিয়াল সাপ্লাই আসে, আমরা জানি যে হার্ট গেটস ব্লাড ডিউরিং ডায়াস্টল, ডায়াস্টলের সময় সে ব্লাড সাপ্লাইটা পায়। এটা খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে হুইচ অর্গান গেটস ব্লাড সাপ্লাই ডিউরিং ডায়াস্টল, তো সেখানে আনসার হবে হার্ট। তো এখানে 2 ধরনের আর্টারি থাকে, একটা হলো রাইট করোনারি আর্টারি অ্যান্ড লেফট করোনারি আর্টারি। তো এই 2টা আর্টারির মাধ্যমে হার্ট ব্লাড সাপ্লাই পায়। তো রাইট করোনারি আর্টারিটা রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে অ্যারাইজ করে। অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে রাইট অ্যাওর্টিক সাইনাস থাকে সেখান থেকে অ্যারাইজ করে এবং করোনারি সালকাস দিয়ে সেটা কোর্স কমপ্লিট করে। যখন রাইট ডমিনেন্ট হয় ব্লাড সাপ্লাই, হার্টের ব্লাড সাপ্লাই রাইট ডমিনেন্ট বলবো আমরা তখন যখন পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই পাবে। একটা ডমিনেন্সের ব্যাপার আছে, কার্ডিয়াক ডমিনেন্স। কার্ডিয়াক ডমিনেন্সটা ডিপেন্ড করে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে কোন আর্টারি সাপ্লাই দেয়। যদি রাইট আর্টারি সাপ্লাই দেয়, রাইট করোনারি আর্টারি, তাহলে হবে রাইট ডমিনেন্স। আর যদি লেফট করোনারি আর্টারি সাপ্লাই দেয়, তাহলে হবে লেফট ডমিনেন্স। হার্টের ক্ষেত্রে রাইট ডমিনেন্সটা কমন বেশি, মানে রাইট করোনারি আর্টারি থেকে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে সাপ্লাই পায়। এটি ছাড়াও রাইট করোনারি আর্টারি থেকে সাপ্লাই যায় অ্যাসেনোডাল আর্টারির মাধ্যমে অ্যাসেনোডে, রাইট মার্জিনাল আর্টারি, অ্যাভিনোডাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার, এটা আমরা জানি অলরেডি ডমিনেন্সের ক্ষেত্রে, অ্যান্ড সেপ্টাল ব্রাঞ্চ থাকে এখানে। আর লেফট করোনারি আর্টারি আসে লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে, অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে লেফট অ্যাওর্টিক সাইনাস থাকে সেখান থেকে অরিজিন হয়,
এবং এটা লেফট ডমিনেন্টের ক্ষেত্রে পোস্টেরিয়র ইন্টারমিডিয়েট গ্রুপে সাপ্লাই দেয়। এটি ছাড়াও লেফট সার্কামফ্লেক্স আর্টারি থাকে, যেখান থেকে অ্যান্টেরিয়র মার্জিনাল অ্যান্ড অবটিউজ মার্জিনাল আর্টারি তৈরি হয়। এটি ছাড়াও এটি নর্মালি সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে এবং এর ব্রাঞ্চ অ্যাপেক্স পর্যন্ত চলে যায়। এরপর যে ভেনাস ড্রেনেজ আছে, ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে মেইনলি করোনারি সাইনাস ইজ দ্য লার্জেস্ট ভেইন ড্রেনিং দ্য হার্ট। এটি ডিরেক্টলি ড্রেন করে রাইট এট্রিয়ামে। তাহলে রাইট এট্রিয়ামে ড্রেন করে কি কি? রাইট এট্রিয়ামে ড্রেন করে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা অ্যান্ড করোনারি সাইনাস। করোনারি সাইনাস ড্রেন করার ক্ষেত্রে একটা ভালভ থাকে, এই ভালভটাকে বলা হয় থিবিসিয়ান ভালভ। থিবিসিয়ান ভালভের মাধ্যমে করোনারি সাইনাস রাইট এট্রিয়ামে ড্রেন করে। রাইট এট্রিয়ামে আরেকটি ভেইন, কার্ডিয়াক ভেইন ড্রেন করে, সেটি হলো অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন। করোনারি সাইনাস হলো লার্জেস্ট ভেইন ড্রেনিং দ্য হার্ট। এটি ছাড়াও অন্য যে হার্টের ভেইনগুলো থাকে সেগুলোর নাম হলো গ্রেট কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, oblique vein of the left atrium, left posterior ventricular vein, left marginal vein, anterior cardiac vein and vena cordis minimi, যেগুলোকে বলা হয় smallest vein of the heart। তো এখানে অন্য সব যে ভেইনগুলো আছে almost all drain into the coronary sinus and then coronary sinus drains into right atrium except anterior cardiac vein। Anterior cardiac vein directly drains into the right atrium and which one is vena cordis minimi, মানে smallest cardiac veins, সেটা ড্রেন করে nearest heart chamber, মানে যে হার্ট চেম্বারের কাছে থাকে সেই হার্ট চেম্বারে সেটা ড্রেন করে। আর তাহলে ভেনাস ড্রেনেজ এর গ্রসলি বলতে হলে যা আসে সেটি হলো করোনারি সাইনাস লার্জেস্ট ভেইন ড্রেনিং দ্য হার্ট, সেটি ড্রেন করে রাইট এট্রিয়ামে। আর অন্য যে ভেইনগুলো থাকে সবগুলো ভেইন রাইট এট্রিয়ামে ড্রেন করে এক্সেপ্ট দুইটা ভেইন, অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন যেটি ড্রেন করে ডিরেক্টলি রাইট এট্রিয়ামে, আর ভেনা কর্ডিস মিনিমি তার নিয়ারেস্ট হার্ট চেম্বারে ডিরেক্টলি ড্রেন করে। এরপর জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট করতে হবে। জাংশনাল টিস্যুস যেগুলো থাকে, যেমন অ্যাসেনোড থাকে যেটাকে আমরা পেসমেকার বলি, এরপর এভিনোড থাকে, অ্যাসেনোড থেকে এভিনোড পর্যন্ত 3টা ইন্টারনোডাল পাথ হয়ে থাকে। তাছাড়া অ্যাসেনোড থেকে এট্রিয়ামে, লেফট এট্রিয়ামে একটি কানেকশন থাকে। তারপর ইন্টারনোডাল পাথওয়ে শেষে এভিনোড শুরু হয়। এভিনোড থেকে একটা বান্ডেল ব্রাঞ্চ বের হয়ে আসে, যার দুইটা ব্রাঞ্চ হয়ে লেফট বান্ডেল ব্রাঞ্চ অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে যায়। এরপর ভেন্ট্রিকুলার রয়ালে গিয়ে সেটা পার্কিনজি ফাইবার হয়ে যায়। তো এখানে আমরা সাইনোয়েট্রিয়াল নোড যেটি, এটিকে আমরা পেসমেকার বলি। আর লোকেশন কোথায়? লোকেশনগুলো ইম্পর্টেন্ট। সাইনোয়েট্রিয়াল নোড যেটা, এটি থাকে at the junction of superior vena cava and right atrium, just beneath the epicardium। এপিকার্ডিয়ামের নিচে সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের যে জাংশন থাকে সেখানে লোকেট করে। তো এখানে অ্যান্টেরিয়র, মিডল অ্যান্ড পোস্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে সেটি এভিনোডে যায়। এটি ছাড়াও লেফট এট্রিয়ামের সাথে কানেকশন করে ব্যাকম্যান বান্ডেলের মাধ্যমে, একটা ব্যাকম্যান বান্ডেল থাকে, যে বান্ডেলের মাধ্যমে সেটি কমিউনিকেট করে লেফট এট্রিয়ামের সাথে। আর অ্যাসেনোড যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়, তাহলে এভিনোড থেকে পেসমেকার পোটেনশিয়াল তৈরি হবে। তাহলে অ্যাসেনোড থাকে আমাদের ইন দ্য রাইট এট্রিয়াল ওয়ালে, আর এভিনোড থাকে ফ্লোর অফ দ্য রাইট এট্রিয়াম। অ্যাসেনোড এভিনোড দুইটাই রাইট এট্রিয়ামে থাকে। অ্যাসেনোডটা থাকে সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের যে কানেকশন এখানে জাংশনের মাঝখানে, আর এভিনোডটা থাকে ফ্লোর অফ দ্য রাইট এট্রিয়ামে। তারপরে দ্য এভিনোড ইজ কন্টিনিউয়াস উইথ এ স্পেশালাইজড বান্ডেল অফ কার্ডিয়াক মাসল ফাইবার, যেটাকে বলা হয় এভি বান্ডেল অর বান্ডেল অফ হিজ, যেটি gives rise to right and left bundle branches that run along the interventricular septum to the apex of the heart. At the apex, the bundle branch subdivide further as conducting Purkinje fibers that extend into the myocardium of the ventricle. So, myocardium of the ventricle থাকে Purkinje fiber. এরপর হার্ট থেকে যেটি ইম্পর্টেন্ট পড়তে হবে, যেটা আমরা এমব্রায়োলজিতে পড়েছি অলরেডি, যে হার্ট টিউব যেটি থাকে, হার্ট টিউবের এমব্রায়োনিক যে ডায়ালিটেশন গুলো থাকে সেগুলোর অ্যাডাল্ট ডেরিভেটিভ কি কি।
ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ভালভাস কোর্ডিস, প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ এট্রিয়াম অ্যান্ড সাইনাস ভেনাসাস থেকে কি অ্যাডাল্ট স্ট্রাকচার ডিরাইভ হয় সেটি আমরা এখানে ডিটেল বলবো না, কেননা এটা আমাদের এমব্রায়োলজি লেকচারে ছিল। সেটি সবাই রিপিট করে দেখে নেবেন এবং এটা পড়ে নেবেন ভালো করে, পরীক্ষায় প্রশ্ন আসার জন্য এটি ইম্পর্টেন্ট। হার্টের পর যে অংশগুলো সার্কুলেটরি সিস্টেম আছে সেগুলো হলো ভাস্কুলেচার। ভাস্কুলেচারের মধ্যে আমরা জানি থাকে আর্টারিজ, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিজ, এবং এই ভাস্কুলেচারগুলোর তিনটা লেয়ার থাকে, তিনটা টিউনিক্স বলা হয়, 3 টিউনিক্স: ইন্টিমা, মিডিয়া অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া। আর্টারির ক্ষেত্রে an artery has a thicker media and relatively narrow lumen. আর্টারিতে লুমেনটা ন্যারো থাকে অ্যান্ড মিডিয়াটা, টিউনিকা মিডিয়া যেটি সেটি থাকে থিকার। আর ভেইনের ক্ষেত্রে লুমেনটা লার্জ থাকে অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার। অ্যাডভেন্টিশিয়া ইজ থিকেস্ট অফ অল লেয়ার ইন কেস অফ ভেইন। আর ইন্টিমা অফ দ্য ভেইন ইজ ওপেন ভালভ হয়ে যায়, ইন্টিমাটা ভালভ হিসেবে ফোল্ডেড হয়ে থাকে। তো ভেইন একটা স্পেশালিটি হলো এখানে ভালভ থাকতে পারে, যেটা আর্টারিতে থাকে না। আর ক্যাপিলারির ক্ষেত্রে এই 3 লেয়ারের কোনোটি থাকে না, শুধুমাত্র এন্ডোথেলিয়াম থাকে, সাব এন্ডোথেলিয়াল লেয়ার থাকে না, আর আদার কোনো টিউনিক্স থাকে না। তো এখানে দেখা যাচ্ছে যে আর্টারি আর ভেইনের ক্ষেত্রে লেফট সাইডে আর্টারি আছে আর রাইট সাইডে ভেইন। তো ভেইনে কি থাকে? ভালভ থাকে, যেটা আর্টারিতে নাই। এই ফিগার থেকে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখানে যে ইম্পর্টেন্ট ডিফারেন্সগুলো দেখা যাচ্ছে সেখানে হলো আর্টারিতে টিউনিকা মিডিয়াটা থিক থাকে, যেটা ভেইনে থিন। আর অ্যাডভেন্টিশিয়াটা থিক থাকে ভেইনের ক্ষেত্রে। আর যেহেতু এখানে আর্টারিতে মিডল লেয়ারটায় অনেকগুলো মাসল ফাইবার থাকে, সেজন্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা প্রমিনেন্ট থাকে। ইন্টারনাল এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা থাকে, যেহেতু মাঝখানে মাসল লেয়ার থাকে, তার দুই পাশে দুইটি ইলাস্টিক ফাইবারের যে লেমিনাটি প্রমিনেন্ট ভাবে দেখা যায়। তো এই ডিফারেন্সটা যদি আমরা গ্রসলি পড়ি, খুব ইম্পর্টেন্ট যেগুলো বলা হয় সেগুলো হলো আর্টারির ক্ষেত্রে আর্টারির ওয়ালটা থিক, লুমেনটা ছোট। আর ভেইনের ক্ষেত্রে ওয়ালটা থিন, লুমেনটা বড়। তারপরেও স্পেশালি বলতে গেলে টিউনিকা মিডিয়া ইন আর্টারি ইজ থিকার দেন টিউনিকা এক্সটার্না। আর ভেইনের ক্ষেত্রে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া অর এক্সটার্না ইজ থিকার দেন টিউনিকা মিডিয়া। আর আর্টারিতে হাই প্রেশার থাকে, ভেইনসে প্রেশার কম থাকে, আর ভালভ থাকে ভেইনের ক্ষেত্রে। এরপর যেটি ক্যাপিলারিজ পড়তে হবে, ক্যাপিলারিজকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল, কারণ এখানে এক্সচেঞ্জ হয় সব নিউট্রিয়েন্ট, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সবকিছু এক্সচেঞ্জ হয়। তো ক্যাপিলারিজের টাইপ আছে 3 ধরনের: একটা কন্টিনিউয়াস ক্যাপিলারি, একটা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, আর একটা সাইনোসয়েড ক্যাপিলারি। তো কন্টিনিউয়াস যেটি, এটা হলো এন্ডোথেলিয়াল সেলস ফর্ম এ কন্টিনিউয়াস টিউব এক্সেপ্ট ইন্টারসেলুলার ক্লেফট। এর বাইরে যেগুলো থাকে সেখানে কি থাকে? কন্টিনিউয়াস থাকে। তাহলে ক্যাপিলারিতে যেটা কন্টিনিউয়াস ক্যাপিলারি, এন্ডোথেলিয়াল সেলটা সেখানে কন্টিনিউয়াস থাকে। আর এটি পাওয়া যায় ব্রেইনে, লাংস, স্কেলেটাল অ্যান্ড স্মুথ মাসলের ক্ষেত্রে পাওয়া যায় কন্টিনিউয়াস ক্যাপিলারি। এরপরে যেটি ফেনেস্ট্রেটেড মানে যেটাকে বাংলা বলতে হয় ছিদ্রযুক্ত, তো সেটি প্লাজমা মেমব্রেনটা অনেকগুলো ফেনেস্ট্রেশন বা পোর্ট থাকে, এবং এটি পাওয়া যায় কিডনি, ভিলাই অফ স্মল ইন্টেস্টাইন, করোয়েড প্লেক্সাস অফ ব্রেইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে পাওয়া যায়। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিটা এইসব অর্গানে থাকে। কোথায়? কিডনি, ইন্টেস্টাইন, করোয়েড প্লেক্সাস অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখানে কেন থাকে? এগুলো পাওয়া যায় মেইনলি সেই সব অর্গানে যেখানে রেপিড ইন্টারচেঞ্জ অফ সাবস্টেন্স দরকার হয়। ব্লাড ভেসেলের সাথে যেসব অর্গানের রেপিড ইন্টারচেঞ্জ অফ সাবস্টেন্স দরকার হয় সেসব জায়গায় ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি থাকে। এরপরে যেটা সাইনোসয়েড বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি বলা হয়, এটা পারমিট ম্যাক্সিমাল এক্সচেঞ্জ অফ ম্যাক্রোমলিকুল। এখানে ম্যাক্রোমলিকুল খুব ইজিলি এক্সচেঞ্জ হতে পারে, কেননা এদের পোরগুলো অনেক বেশি। লার্জ ফেনেস্ট্রেশন থাকে অ্যান্ড ইনকমপ্লিট বেসমেন্ট মেমব্রেন। এখানে স্পেশালিটি হলো বেসমেন্ট মেমব্রেনটা ইনকমপ্লিট থাকে। এটি থাকে যেগুলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল, যেগুলো মেইনলি স্পেশালি, সেগুলোতে প্রোটিনস অ্যান্ড আরবিসি ক্যান অলসো পাস। এখানে প্রোটিন, আরবিসি সহ ট্রান্সমিট হতে পারে। এটা রেড বোন মেরু, লিভার, স্প্লিন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে পিটুইটারিতে এটি থাকে।
আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড ম্যাক্সিমামে থাকে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। তাহলে এই 3 ধরনের ক্যাপিলারি, কোন ক্যাপিলারির ক্রাইটেরিয়া কি এবং কোনটি কোথায় থাকে, এক্সাম্পল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা রেসপিরেটরি সিস্টেমে চলে যাব। রেসপিরেটরি সিস্টেমে যে অংশগুলো আছে তার মধ্যে প্রথমে আমরা জানবো রেসপিরেটরি অর্গান যেগুলো আছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনগুলো, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনগুলো। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে একদম যে সাইনাসগুলো আছে সেই সাইনাসগুলো থেকে শুরু, নেজাল ক্যাভিটি এবং ফেরিংস এই পর্যন্ত। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে লেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং লাংস। লাংসের যে পার্টগুলো আছে সবগুলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ। এখন যেগুলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কন্ডাক্টিং জোন এন্ড রেসপিরেটরি জোন। রেসপিরেটরি জোন হলো যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, আর কন্ডাক্টিং জোনে অনলি এয়ার হিউমিডিফিকেশন হয়। কন্ডাক্টিং জোনে আছে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল। And respiratory zone starts from respiratory bronchiole and then alveolar duct, alveolar sac and finally alveoli. তাহলে সেগুলো হলো রেসপিরেটরি জোন। এরপর এখানে অ্যানাটমি যেহেতু সেখানে পড়তে হবে মেইনলি প্রত্যেকটার স্ট্রাকচার কি কি। যেমন ভেস্টিবিউল অফ নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির ভেস্টিবিউল থেকে শুরু হয়, যেখান থেকে আমরা কি রেসপিরেশন শুরু করি। এখানে এপিথেলিয়াম থাকে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, ক্যারাটিনাইজড টু নন ক্যারাটিনাইজড, এটা হলো এপিথেলিয়ামের টাইপ। আর এখানে গ্ল্যান্ড থাকে সিভিসিয়াস এন্ড স্কোয়েড গ্ল্যান্ড। আর মাস্কুলোস্কেলেটাল সাপোর্ট থাকে এখানে হাইলিন কার্টিলেজের মধ্যে। আর এখানে আদার ফিচার হলো এখানে ভিব্রিসি, স্টিফ হেয়ার থাকে এন্ড ময়েশ্চার বোথ ফিল্টার এন্ড হিউমিডিফাই এয়ার, এগুলো এয়ার হিউমিডিফিকেশন করে। এরপরে নেজাল এরিয়ার মোস্ট ক্যাভিটিস গুলো রেসপিরেটরি এপিথেলিয়াম থাকে, তারপর এখানে সেরোমিকাস গ্ল্যান্ড থাকে, বোন এন্ড কার্টিলেজ থাকে। সুপিরিয়র এরিয়াস অফ দ্য নেজাল ক্যাভিটি যেগুলো মানে নেজাল ক্যাভিটির যে রুফ যেটুকু উপরে থাকে সেখানে অলফ্যাক্টরি এপিথেলিয়াম থাকে, সেটা বাইপোলার নিউরন। তো এখানে এটা ইথোময়েড বোনসের ক্রিব্রিফর্ম প্লেট যেটা থাকে, ওই ক্রিব্রিফর্ম প্লেট দিয়ে অলফ্যাক্টরি নার্ভগুলো উপরের দিকে উঠে অলফ্যাক্টরি বাল্ব ফর্ম করে। এরপরে ন্যাসোফেরিংস এন্ড পোস্টেরিয়র ওরোফেরিং যেটি, এখানে রেসপিরেটরি এপিথেলিয়াম থাকে, কিছু স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আর লেরিংস যেটি, এখানে রেসপিরেটরি এন্ড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, এখানে মিউকাস গ্ল্যান্ড থাকে, স্মলার সেরামিকাস গ্ল্যান্ডে থাকে। আর এখানে ইলাস্টিক এন্ড হাইলিন কার্টিলেজ থাকে, সাথে লিগামেন্ট এন্ড স্কেলেটাল মাসলও থাকে। লেরিংস হলো এর কাজ, এটি ইম্পর্টেন্ট খুব, সাইট অফ ফোনেশন, এপিগ্লোটিস ক্লোজেস ওয়াইল সোয়ালোইং, যখন সোয়ালোইং করা হয় তখন এপিগ্লোটিসটা ক্লোজ করে দেয় লেরিংসটাকে। এরপর ট্রাকিয়া, ট্রাকিয়াতে রেসপিরেটরি এপিথেলিয়াম থাকে, এখানে মেইনলি মিউকাস গ্ল্যান্ড থাকে। আর এখানে সি শেপড রিং থাকে, হাইলিন কার্টিলেজের সি শেপড রিং থাকে ট্রাকিয়াতে। এখানে স্মুথ মাসল থাকে যেটাকে ট্রাকিয়ালিস মাসল বলে। ইন দ্য পোস্টেরিয়র ওপেনিং অফ ইচ, সি শেপ কার্টিলেজটা কমপ্লিট থাকে, ইনকমপ্লিট থাকে। পোস্টেরিয়র পার্টে যে ইনকমপ্লিট থাকে সেই ইনকমপ্লিট পার্টটাকে কমপ্লিট করে ট্রাকিয়ালিস মাসল। আর ট্রাকিয়ার কাজ হলো কন্ডাক্ট এয়ার টু প্রাইমারি ব্রঙ্কাই এন্টারিং লাংস। এরপরে ব্রঙ্কাই থেকে শুরু হয়, সেখানে রেসপিরেটরি এপিথেলিয়াম থাকে। আর ব্রঙ্কিউলস, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কন্ডাক্টিং জোন, এখানে এয়ার কন্ডাকশন হয়, কন্ডাক্ট এয়ার। এরপর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু হয় যে অংশগুলো, সেই অংশগুলো রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার স্যাক, অ্যালভিউলাই, এই অংশগুলোর কাজ হলো গ্যাস এক্সচেঞ্জ করা। তো রেসপিরেটরি ব্রঙ্কিউলে থাকে সিম্পল কিউয়েডাল এপিথেলিয়াম, সাথে সিলিয়েটেড সেল থাকে। অ্যালভিউলার ডাক্ট সাইকেল সিম্পল কিউয়েডাল থাকে। আর অ্যালভিউলাই লাইন হয় নিউমোসাইট দিয়ে। নিউমোসাইটের মধ্যে নিউমোসাইট 1, 2 থাকে, সাথে অ্যালভিউলার ম্যাক্রোফেজ থাকে, অ্যালভিউলারতে সেল। এরপরে রেসপিরেটরি সিস্টেমে যে সেলগুলো থাকে এটি ডিফারেন্ট ভাগে ভাগ করা যায়। এটা ইন্দ্রবার সিং বই থেকে নেওয়া এই সেলের ডিভিশনটা। ইন দ্য এপিথেলিয়াম অফ ট্রাকিয়া, ব্রঙ্কাস এন্ড ব্রঙ্কিউল, এই অংশগুলোতে যে সেলগুলো থাকে সেগুলো হলো সিলিয়েটেড সেল, গবলেট সেল, ভেজাল সেল, গ্রেনিউল সেল, ব্রাশ সেল এন্ড ক্লারা সেল। এই সেলগুলোকে আলাদাভাবে পড়বেন। তো প্রথমে যে ট্রাকিয়া, ব্রঙ্কাস এন্ড ব্রঙ্কিউলে থাকে এগুলোকে আলাদা মুখস্থ করা লাগবে না, পরের অংশগুলো সহজে মনে রাখা যাবে, সেজন্য পরের অংশগুলো মনে রাখবেন। যেমন ইন দ্য এপিথেলিয়াম লাইনিং অফ দ্য লাং এলভিউলাই, লাং এলভিউলাইতে থাকে কি অ্যালভিউলার টাইপ 1 মানে নিউমোসাইট 1 সেল যেটা স্কোয়ামাস সেল, সাথে নিউমোসাইট 2 সেল অ্যান্ড ব্রাশ সেল। আর লুমেন অফ দ্য লাং এলভিউলাইতে থাকে
ম্যাক্রোফেজ। আর বাকি যে সেলগুলো থাকে সবগুলো সেল থাকে ট্রাকিয়া, ব্রঙ্কাস অ্যান্ড ব্রঙ্কিউলে। আর লাং এলভিউলেতে যে সেল থাকে 3 ধরনের সেল অলরেডি বলা হয়ে গেছে, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট আর অ্যালভিউলার ডাস্ট সেল অর ম্যাক্রোফেজ। টাইপ 1 সেল যেটি সেটি সিম্পল স্কোয়ামাস সেল, সেটি তার কাজ হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আর টাইপ 2 নিউমোসাইট যেটি সেটি কাজ হলো সারফেক্টেন্ট সিক্রেট করে। আর অ্যালভিউলার ডাস্ট সেল বা ম্যাক্রোফেজ যেটি সেটি হলো ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ রিমুভ ডেব্রিস। এরপর রেসপিরেশনের যে মাসলগুলো আছে সেই মাসলগুলো হলো ইন্সপিরেটরি গ্রুপ অ্যান্ড এক্সপিরেটরি গ্রুপ। প্রাইমারি ইন্সপিরেটরি মাসল বলতে গেলে মেইনলি ডায়াফ্রাম ছাড়াও আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। আর সেকেন্ডারি ইন্সপিরেটরি মাসল হলো স্টার্নোক্লেইডোমাস্টাইড, স্ক্যালিনি অ্যান্ড অ্যান্টেরিয়র সেরাটাস অ্যান্টেরিয়র। আর এক্সপিরেটরি মাসলের মধ্যে প্রাইমারি মাসল হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল। তাহলে দেখা যাচ্ছে ইন্সপিরেটরি প্রাইমারি মাসল হলো ডায়াফ্রাম এন্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আর এক্সপিরেটরির ক্ষেত্রে ইন্টারনাল ইন্টারকোস্টাল। এখন দুটি লাং থাকে, রাইট অ্যান্ড লেফট লাং, দুইটার ডিফারেন্সটা আমাদের জানতে হবে পরীক্ষা আসার মতো। এখানে সহজ প্রশ্ন হবে যেহেতু বিসিএস এখানে এটা আসতে পারে। তো রাইট লাং যেটি এটি হলো শর্টার বাট ওয়াইডার, আর লেফট লাং লঙ্গার অ্যান্ড ন্যারোয়ার। রাইট লাংসে 3টি লোব থাকে, আপার, মিডল অ্যান্ড লোয়ার। আর লেফট লাংয়ের ক্ষেত্রে 2টি থাকে, কারণ রাইট লাংয়ে 2টি ফিশার থাকে, অবলিক অ্যান্ড হরিজন্টাল। আর লেফট লাংয়ে মাত্র 8টি ফিশার থাকে, যেটি দিয়ে 2টি ডিভিশন হয়, 2টি লোব হয়। আর রাইট লাংয়ে 2টি ফিশার থাকার কারণে এটা ডিভাইড হয়ে 3টি লোব হয়। আর লেফট লাংয়ের ক্ষেত্রে 2টা স্পেশাল ফিচার থাকে, একটা হলো কার্ডিয়াক নচ অ্যান্ড অ্যানাদার ইজ লিঙ্গুলা। লিঙ্গুলা অ্যান্ড কার্ডিয়াক নচ আর প্রেজেন্ট ইন লেফট লাং অ্যান্ড অ্যাবসেন্ট ইন কেস অফ রাইট লাং। তো এখানে যে ফিগারটি দেখা যাচ্ছে এটি খুব ইম্পর্টেন্ট, যে মিডিয়াল সার্ফেস অফ রাইট অ্যান্ড লেফট লাং। তো কোন লাংয়ের ক্ষেত্রে কি ফিচার দেখা যায়, এখানে দেখা যাচ্ছে অলরেডি ক্লিয়ারলি যে লেফট লাংয়ের ক্ষেত্রে লিঙ্গুলা আছে আর একটা কার্ডিয়াক নচ থাকে, কারণ হার্ট যেহেতু লেফট সাইডে থাকে তাদের, তাহলে লেফট লাংয়ে কার্ডিয়াক ইমপ্রেশন, কার্ডিয়াক নচ অ্যান্ড লিঙ্গুলা থাকবে। কার যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে সেক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। তাছাড়া মিডিয়াল সার্ফেসে কি কি অর্গানের ইমপ্রেশন থাকে, সেগুলো কি কি ভেসেলের ইমপ্রেশন থাকে সেটা ইম্পর্টেন্ট। লেফট লাংয়ের ক্ষেত্রে হাইলামের পিছনে যে সবচেয়ে বড় ইমপ্রেশনটা থাকে সেটি হলো অ্যাওর্টার ইমপ্রেশন। আর রাইট লাংয়ের ক্ষেত্রে যে সবচেয়ে বড় ইমপ্রেশনটা থাকে সেটি হলো ইসোফেগাসের ইমপ্রেশন। আর উপরের দিক দিয়ে অ্যাওর্টার উপরে লেফট লাংয়ের ক্ষেত্রে যে ইমপ্রেশনগুলো থাকে সেগুলো হলো সাবক্লিভিয়ান আর্টারি। সাবক্লিভিয়ান আর্টারি বের হয়ে যায় সেখানে থাকে। আর লেফট লাংয়ের ক্ষেত্রে থাকে ইসোফেগাস তো থাকেই, তারপর সাথে থাকে ট্রাকিয়া এবং ব্রাকিওসেফালিক ভেইন, এগুলোর ইমপ্রেশন থাকে। তাহলে কোন পাশের লাংসে মিডিয়াল সার্ফেসে কোন ইমপ্রেশন থাকে প্রমিনেন্টলি সেগুলো ভালোভাবে জানতে হবে। যেমন যদি বলা হয় যে অ্যাওর্টার ইমপ্রেশন কোন লাংসে থাকে, সেটা অবশ্যই লেফট লাংয়ে, যেহেতু অ্যাওর্টা লেফট সাইডে থাকে। আর রাইট লাংয়ে অ্যাওর্টার যে ইমপ্রেশনটা লেফট লাংয়ে থাকে তার করসপন্ডিং যেটি সেটি হলো ইসোফেগাসের ইমপ্রেশন। এরপর আর লাংস নিয়ে খুব বেশি গ্রসলি পড়া লাগবে না, এখানে ইম্পর্টেন্ট না, যেগুলো আছে পার্টগুলা সেগুলো সবাই অলরেডি জানে। আর এর চেয়ে বাইরে পড়া লাগবে না। লাংসের আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক, নার্ভ সাপ্লাই এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর আমরা পরের সিস্টেমে চলে যাব, যেটি এন্ডোক্রাইন সিস্টেম, যেটি আমাদের ফিজিওলজিতে খুব ভালোভাবে পড়া হয়ে গেছে। তারপর আমরা এখানে হিস্টোলজিতে অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ ভিউ থেকে আমরা এটা ডিসকাস করব। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো থাকে আমরা অলরেডি ডিসকাস করেছি যে মাথায় থাকে হাইপোথ্যালামাস, পিটুইটারি অ্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড। আর নেকে থাকে থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, একটা থাইরয়েড অ্যান্ড 4টা প্যারাথাইরয়েড। রুডিমেন্টারি কিছু গ্ল্যান্ড থাকে যেমন থাইমাস, ফিমেলের ক্ষেত্রে প্লাসেন্টা, এগুলো টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্যানক্রিয়াস থাকে মেল ফিমেল উভয় ক্ষেত্রেই। তারপর অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, আর ফিমেলের ক্ষেত্রে যে গোনাড থাকে সেটি মেলের ক্ষেত্রে টেস্টিকল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে ওভারি। পিটুইটারি গ্ল্যান্ড যেটি থাকে, পিটুইটারি গ্ল্যান্ডে অ্যান্টেরিয়র পার্ট এন্ড পোস্টেরিয়র পার্ট থাকে, যেটা ডিরেক্টলি হাইপোথ্যালামাসের সাথে অ্যাটাচ থাকে ইনফান্ডিবুলার স্টক দিয়ে। এখন
যে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে থাকে তিনটি অংশ, পার্স টিউবারালিস, পার্স ইন্টারমিডিয়া অ্যান্ড পার্স ডিস্টালিস। আর পোস্টেরিয়র পার্টে থাকে ইনফান্ডিবুলার স্টক অ্যান্ড পার্স নার্ভোসা। পুরো পিটুইটারি গ্ল্যান্ডটি থাকে হাইপোফাইসিয়াল ফসা ইন সেলা টার্সিকা অফ স্ফ্যানয়েড বোন। স্ফ্যানয়েড বোনে যে সেলা টার্সিকা থাকে, সেই সেলা টার্সিকাতে হাইপোফাইসিয়াল ফসাতে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। পিটুইটারি গ্ল্যান্ডের অন্য নাম হাইপোফাইসিস। এবং এই সেলা টার্সিকা যেটি থাকে, টার্সিকা, এটি একটি টার্কিশ ওয়ার্ড যেটি আসছে, যার মিনিং হলো স্যাডেল। তাহলে গ্রসলি আমরা কি কি জানলাম পিটুইটারি গ্ল্যান্ডের অ্যানাটমি থেকে? ইট লাইজ বিলো দ্য ব্রেন ইন এ স্মল ক্যাভিটি অন দ্য স্ফ্যানয়েড বোন, যাকে বলা হয় সেলা টার্সিকা। The pituitary actually consists of two glands, the posterior neurohypophysis and anterior adenohypophysis. Anterior partটাকে বলে আমরা adenohypophysis and posterior partটাকে বলে neurohypophysis. The neurohypophysis retains many histological feature of brain. মানে ব্রেন থেকে যেহেতু ডিরেক্টলি কানেক্টেড নিউরোহাইপোফিসিস, সেজন্য ব্রেনের হিস্টোলজিক্যাল অনেক ফিচার থাকে এর মধ্যে। এর মধ্যে থাকে পার্স নার্ভোসা and the smaller infundibular stalk attached to the hypothalamus. At the hypothalamus medial eminence, সেখানে infundibular stalk দিয়ে pars nervosa অ্যাটাচ থাকে। আর অ্যাডেনোহাইপোফিসিসের তিনটি পার্ট থাকে, পার্স ডিস্টালিস অর অ্যান্টেরিয়র লোব, পার্স টিউবারালিস। এই পার্স টিউবারালিস যেটি এটি র্যাপিং করে রাখে ইনফান্ডিবুলামকে, ইনফান্ডিবুলারকে র্যাপ আপ করে রাখে পার্স টিউবারালিস। আর পার্স ইন্টারমিডিয়েট যেটি, এটা অ্যাডজাসেন্ট টু পোস্টেরিয়র পার্স নার্ভোসা। এর মধ্যে পিটুইটারিতে মেজর সেলস কি থাকে এবং তাদের ফাংশন কি, তাদের সিক্রেশন কি? পিটুইটারিতে 5 ধরনের সেল থাকে এবং হরমোন থাকে। অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন থাকে 6টা। এই 5 ধরনের সেলের মধ্যে সবচেয়ে বেশি থাকে, ম্যাক্সিমাম থাকে সোমাটোট্রপ, অলমোস্ট 50%। সোমাটোট্রপের কাজ হলো এটা সোমাটোট্রপিন বা গ্রোথ হরমোন সিক্রেশন করে। ফাংশনগুলো আমরা অলরেডি জানি ফিজিওলজি থেকে। আমি আবারও বলবো, এই লেকচারটি করার পর আপনারা ফিজিওলজি এন্ডোক্রাইন সিস্টেমের লেকচারটা অ্যাটলিস্ট দেখে নেবেন। কার্ডিওভাস্কুলার এন্ড রেসপিরেটরি দেখে নিতে পারলে ভালো, কিন্তু অবশ্যই এন্ডোক্রাইনটা দেখে নিতে হবে। এবং এটা গুরুত্ব দেওয়ার জন্য আমি বলতেছি যে নেক্সট পরীক্ষায় ওই এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে প্রশ্ন থাকবে, সেজন্য হলো আপনাদের করতে হবে। এরপর সোমাটোট্রপ ছাড়া যেটি ল্যাক্টোট্রপ থাকে বা মেমোট্রপ, এখান থেকে প্রোল্যাকটিন আসে। আর গোনাডোট্রপ যেটি, এখান থেকে দুটি হরমোন আসে, ফলিকুল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। অ্যান্ড ইন কেস অফ মেন একটি হরমোন আসে, সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ICSH। এটি মেলদের ক্ষেত্রে থাকে। আর থাইরোট্রোপিন যেটি থাকে, এটা থেকে TSH আসে, থাইরোট্রোপিন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসে। আর কর্টিকোট্রোপিন থেকে অ্যাড্রেনাল কর্টিকোট্রোপিন, যেগুলো ACTH হরমোনটি আসে। এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডটি, হুইচ এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইজ নট আন্ডার পিটুইটারি কন্ট্রোল? পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের কন্ট্রোলে নাই, এরকম কিছু গ্ল্যান্ড আছে। এই ফিগারটি যদি দেখায় তাহলে বোঝা যাবে যে পিটুইটারির কন্ট্রোলে কোনটি থাকে। যেমন পিটুইটারি থেকে TSH আসে, সেটা থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করে, থাইরয়েড গ্ল্যান্ডকে। তারপর প্রোল্যাকটিন আসে, যেটা মেমারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। FSH LH এসে গোনাডকে স্টিমুলেট করে। গ্রোথ হরমোন এসে সেটা মাসল এবং এডিপোস টিস্যু, সেখানে স্টিমুলেট করে। ACTH এসে প্যারাথাইরয়েড, ACTH এসে যেগুলো, সেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, অ্যাড্রেনাল কর্টেক্সকে স্পেশালি। তো এর মধ্যে দেখা যাচ্ছে কোন হরমোনগুলোতে ডিরেক্টলি পিটুইটারির কন্ট্রিবিউশন নেই। সেগুলো হলো একটা থাইরয়েডের পাশে যে প্যারাথাইরয়েড ছিল সেটি, এবং প্যানক্রিয়াস, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস আর devoid of control of pituitary. They are not under control of pituitary gland. তারপর পোস্টেরিয়র পিটুইটারিতে যে থাকে, সেখান থেকে দুইটি হরমোন আসে, একটি হলো ভ্যাসোপ্রেসিন আর অ্যান্টিডায়ারেটিক হরমোন, and another one is oxytocin. আমরা এগুলোর ফাংশন জানি অলরেডি, ডিটেল ফিজিওলজিতে ভালো হবে। এরপর যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ডটা এখানে অ্যানাটমি পার্টটুকু আমরা পড়বো, আর ফিজিওলজিতে বাকি পার্টটা আছে। অ্যানাটমি পার্টের মধ্যে এখানে থাইরয়েড ফলিকল থাকে, যেটাকে ফাংশনাল ইউনিট বলা হয়।
থাইরয়েড ফলিকলের ভিতরে কিউবয়েডাল সেল থাকে, মেইনলি স্ফেরিক্যাল স্ট্রাকচার থাকে লাইনড উইথ কিউবয়েডাল সেল। আর এর ভিতরে থাইরয়েড কলয়েড থাকে, কলয়েডের ভিতরে থাকে থাইরোগ্লোবিউলিন। তাহলে ফলিকুলার সেল থাকে, কলয়েড থাকে, আর ফলিকুলার সেলের পাশে প্যারাফলিকুলার সেল থাকে ইন বিটুইন থাইরয়েড ফলিকল। যেখানে কলয়েড থাকে, কলয়েড থেকে থাইরোগ্লোবিউলিন বের হয়ে আসে। আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটি, এটি থাইরয়েডের পাশে থাকে এবং চারটি থাকে। এখানে সেল থাকে দুই ধরনের, চিপ সেল অ্যান্ড অক্সিফিল সেল। অক্সিফিল যে সেল যেটি সেটা মানে মোটামুটি ডরমেন্ট, তার ফাংশন আননাউন। আর চিপ সেল যেটি, সেখান থেকে প্যারাথাইরয়েড হরমোন আসে। এতটুকু এখানে জানলেই হবে, আর বাকি ডিটেল ফিজিওলজিতে আছে। তারপর আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এখানে আমরা অ্যানাটমি পড়বো। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমরা জানি কর্টেক্স থাকে অ্যান্ড মেডুলা থাকে। কর্টেক্সের মধ্যে তিনটা লেয়ার থাকে। প্রথমে জোনা গ্লোমেরুলোসা, যেটা কনসিস্ট অফ রাউন্ড ক্লাস্টার অফ কলামনার অর পিরামিডাল সেল। তাহলে গ্লোমেরুলোসার যে ক্যারেক্টারিস্টিক সেটি হলো ক্লাস্টারে থাকে রাউন্ডেড ক্লাস্টার্স অফ কলামনার অর পিরামিডাল সেল। রাউন্ডেড ক্লাস্টার্স অফ কলামনার এন্ড পিরামিডাল সেল দিয়ে ফর্ম হয় জোনা গ্লোমেরুলোসা, এবং তার মেইন কাজ হলো কর্টিকোস্টেরয়েড হরমোন সিনথেসিস করা, সিক্রেশন করা, এবং সেই হরমোনটি হলো মেইন হরমোন হলো অ্যালডোস্টেরন। আর মিডল যে থিক লেয়ার থাকে সেই লেয়ারটির নাম হলো জোনা ফেসিকুলাটা। এই ফেসিকুলাটাতে থাকে লং কর্ডস অফ লার্জ স্পঞ্জি লুকিং সেল। তাহলে গ্লোমেরুলোসাতে থাকে রাউন্ডেড ক্লাস্টার অফ সেল, আর ফেসিকুলাটাতে থাকে লং কর্ডস অফ সেল, কর্ড লাইক সেল। আর যেটি রেটিকুলারিস, এর মধ্যে থাকে নেটওয়ার্ক অফ সেল, ক্লোজ নেটওয়ার্ক অফ সেল। ফেসিকুলাটা থেকে সিক্রেশন হয় গ্লুকোকর্টিকয়েড, মেইনলি কর্টিসল। আর যেটি রেটিকুলারিস, এখান থেকে মেইনলি সেক্স স্টেরয়েড যেগুলো, সেগুলো সিনথেসিস হয় ডিএইচএ, যেটাকে বলা হয় মেইন সিনথেসিস যেটি, সেটি হলো ডিএইচএ। এখানে ফিগারে দেখা যাচ্ছে যে অ্যাড্রেনাল কর্টেক্সে তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ার, এবং অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সের সবচেয়ে থিক লেয়ার যেটি, সেটি হলো জোনা ফেসিকুলেটা। সবচেয়ে থিকেস্ট লেয়ার হলো জোনা ফেসিকুলেটা। আর অ্যাড্রেনাল মেডুলাতে থাকে ক্রোমাফিন সেল। ক্রোমাফিন সেল বলে যদি বলা হয় ক্রোমাফিন সেল কোথায় থাকে, লোকেশন অফ ক্রোমাফিন সেল, তখন আমাদের আনসার দিতে হবে অ্যাড্রেনাল মেডুলা। এরপর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মানে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস যেটি। এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের আইলেটস গুলো থাকে ক্লাম্পড মাসেস অফ পেল স্টেনিং এন্ডোক্রাইন সেল। আইলেটস গুলো হয় ক্লাম্পড মাসেস অফ পেল স্টেনিং এন্ডোক্রাইন সেল। এর বাইরে চারদিকে থাকে এক্সোক্রাইন এসিমের সেল। তো এখানে মেইনলি মেজর 4 টাইপ অফ হরমোনস থাকে, 4 টাইপ অফ সেলস এন্ড 4 টাইপ অফ হরমোনস। সেলগুলো হয় আলফা সেল থেকে গ্লুকাগন আসে, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, এন্ড পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে। এই সেলগুলো প্যানক্রিয়াসের। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেখানে থাকে, এর চারপাশে থাকে আবার এক্সোক্রাইন প্যানক্রিয়াসের পার্ট, প্যানক্রিয়াটিক এসএনআই। আর মাঝখানে থাকে ব্লাড সাপ্লাই যেগুলো। তো সেল যে 4 ধরনের আছে, এর মধ্যে মেজর সেল কোনটি, সবচেয়ে বেশি থাকে কোনটি, সেটি যদি প্রশ্ন হয় তাহলে বলতে হবে সেটি হলো বিটা সেল। মানে ইনসুলিন আসে যেই সেল থেকে, সেই সেলটি থাকে সবচেয়ে বেশি। 70% অফ প্যানক্রিয়াটিক আইলেট সেল আর বিটা সেল। তারপর 20% হলো আলফা সেল, আর বাকিগুলো মোস্টলি ডেল্টা সেল। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যেটি, সেটি খুবই রেয়ার। এবং প্রত্যেকটা কি হরমোন আসে সেটি আমরা জানি। আরো ডিটেল পড়তে চাইলে আমাদের ফিজিওলজি থেকে আবার লেকচারটা রিভিউ করতে হবে। এরপর ওভারঅল যদি বলা হয় কোন কোন গ্ল্যান্ড থেকে কি আসে, পিটুইটারি আমরা ডিটেল প্রথমে দেখেছি। তারপর অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনাল কর্টেক্স থাকে, কর্টেক্সে থাকে জোনা গ্লোমেরুলোসা, সেখান থেকে মিনারেলোকর্টিকয়েড আসে। জোনা ফেসিকুলেটা থেকে গ্লুকোকর্টিকয়েড আসে। জোনা রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেন্স আসে। তারপরে অ্যাড্রেনাল মেডুলা যেটি, সেখান থেকে ক্রোমাফিন সেল থাকে, এখান থেকে আসে এপিনেফ্রিন অ্যান্ড নরএপিনেফ্রিন। আর প্যানক্রিয়াটিক আইলেটস থেকে আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, এন্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে। থাইরয়েড গ্ল্যান্ডে ফলিকুলার সেল এন্ড প্যারাফলিকুলার সেল থাকে। ফলিকুলার সেল থেকে থাইরয়েড হরমোন আসে T3 T4,
অ্যান্ড প্যারাফলিকুলার সেল অর সি সেল থেকে আসে ক্যালসিটোনিন। আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে মেইনলি চিফ সেল, এখান থেকে প্যারাথাইরয়েড হরমোন আসে, আর অক্সিফিল সেল যেটি আসে সেটি ডরমেন্ট। আর পিনিয়াল গ্ল্যান্ড থেকে পিনিয়ালোসাইট থাকে, এখান থেকে মেলাটোনিন আসে। মেলাটোনিনটা সার্কেডিয়ান রিদম রেগুলেট করে পিনিয়াল গ্ল্যান্ড থেকে যেটা আসে। তাহলে এই ছিল ওভারঅল এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডিটেল। আজকে দেখা যাচ্ছে তিনটি সিস্টেম ছিল, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এন্ড এন্ডোক্রাইন সিস্টেম। এই তিনটি সিস্টেমেরই ডিসকাশন আমাদের ফিজিওলজিতে ছিল। ফিজিওলজিতে আমরা ডিটেল প্রত্যেকটার ফাংশন আর ফিজিওলজিক্যাল যে সিস্টেমগুলো সবগুলো ডিসকাস করেছি। আর আজকে অ্যানাটমিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফোকাস করার ট্রাই করেছি অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ ভিউ। তবে এখানে ডিটেল গ্রস অ্যানাটমি অনেক আছে যেগুলো আমরা পড়ে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। আজকে আমরা লেকচারে যে অংশগুলো বলা হয়েছে বারবার সেগুলো আমরা দেখবো। এর চেয়ে ডিটেল যদি দরকার হয় সবাই পড়তে পারেন, কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক কম। আর পিএসসি সিলেবাস দেখেই বলা যায় যে এটা মোস্টলি অ্যানাটমি সিলেবাসটা হিস্টোলজি ওরিয়েন্টেড। হিস্টোলজি বইগুলোতে যেরকম অ্যারেঞ্জমেন্ট সিলেবাসটা একদম জাস্ট তেমনভাবে মনে হচ্ছে যে সিলেবাসটাও করা। গ্রস অ্যানাটমিকে খুব কম গুরুত্ব দিয়েছে। আর 39তম বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখা যায় অ্যাবডোমেন থেকে মেইনলি কিছু গ্রস অ্যানাটমির প্রশ্ন ছিল, আর বাকি সিস্টেমগুলো থেকে গ্রস অ্যানাটমির প্রশ্ন ছিল না বললেই চলে। নিউরো অ্যানাটমি থেকে কিছু প্রশ্ন ছিল, আর অ্যাবডোমেন থেকে ছিল, আর বাকি সিস্টেমগুলো থেকে হিস্টোলজির নলেজ থেকেই সবগুলো প্রশ্ন আনসার করা যায়। সেজন্য আমরা এখানে খুব গ্রস অ্যানাটমি, ডিপলি গ্রস অ্যানাটমি, কার্ডিয়াক এবং পালমোনারি যে গ্রস অ্যানাটমি আছে হার্ট লাংসের, সেগুলো খুব ডিপলি আমরা পড়ার চেষ্টা করবো না। এখানে যেগুলো বলা হয়েছে খুব গুরুত্ব দিয়ে পড়বো এবং প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলবো। থ্যাংক ইউ অল।